morning, dear student. Last 3টে ক্লাসে আমরা বার্ননের নীতিটা প্রায় শেষ করলাম। কিছু ঘটনার ব্যাখ্যা বইয়ে দেওয়াই রয়েছে। আমি তোমাকে বলেছিলাম সমস্যা হলে ইনফর্ম করবে, অনেকে করেছো অনেকে করোনি। তারপরে তোমাদেরকে নোটসের মতো করে লিখতে বলছি, কিন্তু লিখছো কি না জানা নেই। আমাকে এখনো পর্যন্ত ওই 3-4 জন, মোট 4 জনের আমি নোট পেয়েছি ক্লাস 9 থেকে। আজকে আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটিটা স্টার্ট করব। এটাতে সম্ভবত ম্যাথ ট্যাথ সবগুলো নিয়ে 2-3টে ক্লাস লাগবে। আজকে আমরা প্রথম লেকচার বা প্রথম ভিডিও স্থিতিস্থাপকতা করব। স্থিতিস্থাপকতা জিনিসটা কি? আগে সবচেয়ে প্রথমে আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞা জানব। তাহলে স্থিতিস্থাপকতা কি, ঠিক আছে? আমি অতটা সম্পূর্ণ লিখবো না, জাস্ট কোশ্চেনগুলো লিখে দেবো তোমাদেরকে, আর স্লো বলবো। ওখান থেকে তোমরা ভিডিওটা পজ করে বাড়িয়ে কমিয়ে ইত্যাদি করে ডেফিনেশনগুলো খাতায় টুকে নিও। খাতায় টুকে কমসে কম আমার কাছে সেন্ড করবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ তোমরা রেসপন্সিবলি ক্লাস করছো। তাহলে স্থিতিস্থাপকতা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কোনো বস্তুকে খালি মুখে যদি বলি যে বেঁকে যাও বা ভেঙে যাও, হবে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে, তার উপরে বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, সব বস্তুতে একই পরিমাণ বল দিয়ে সবাইকে সমান পরিমাণ বাঁকানো যাবে? মানে বোঝার সুবিধার্থে যেন এরকম ভাবে নিচ্ছে যে একটা লোহার রড রয়েছে আর একটা রবার রয়েছে, রাবার ব্যান্ডগুলো। আমি যদি দুটোকে একই পরিমাণ বল দিয়ে টানতে শুরু করলাম, তো দেখবো যে রবারের ব্যান্ডটা যথেষ্ট বড় হয়ে গেছে, কিন্তু লোহার রডের আমি হয়তো কিছুই করতে পারলাম না। তো স্থিতিস্থাপকতা হচ্ছে যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করে তার আকার আকৃতির পরিবর্তন ঘটানোর চেষ্টা করা যায়, তবে বস্তুটা দুটো কাজ করবে। এক, প্রথমত বা নিজের আকার আকৃতি পরিবর্তন হতে দিবেই না, আর সেকেন্ড, যদি বাই চান্স হয়েও যায় তাহলে প্রযুক্ত বল ছেড়ে দিলে আবার নিজেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে চলে আসতে পারবে। এই ধর্মটার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। যেমন রাবার ব্যান্ডকে একটু হাত দিয়ে যদি আমরা টানতে শুরু করি তাহলে সেটা আকৃতিতে বড় হয়ে যায়, তাহলে সে তার নিজের সাধ্য মতো আকার বাড়তে দিতে চাইছিল না, কিন্তু যাই হোক বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার ফলে যখন এটাকে আবার যদি আমরা প্রযুক্ত বলটাকে ছেড়ে দিই, তাহলে সে নিজেকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তো যে ধর্মের জন্য পারে, এই ধর্মটার নাম ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। বুঝে আসছে? ওকে, তাহলে স্থিতিস্থাপকতার ডেফিনেশন কি দিলাম? যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল অর্থাৎ বাইরে থেকে বল প্রযুক্ত করে তার আকার আকৃতি পরিবর্তন করার চেষ্টা করা হলে বস্তুটি তার আকার আকৃতি পরিবর্তনে বাধা দেয়, বা আকার আকৃতির পরিবর্তন ঘটলে যদি বাহ্যিক বল অপসারণ করা হয় তবে বস্তুটি আবার নিজেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। সে নিজেকে পুরোপুরি পারবেই তার সিওরিটি দেওয়া যাবে না, ঠিক আছে? নিজেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে পদার্থের এই ধর্মের নাম স্থিতিস্থাপকতা। যেমন আমরা পড়েছিলাম পৃষ্ঠটান শুধুমাত্র তরল পদার্থের ধর্ম ছিল, সান্দ্রতা তরল আর গ্যাসীয় পদার্থের ধর্ম ছিল। আর স্থিতিস্থাপকতা মনে রাখবো সব পদার্থের ধর্ম, অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয় সকল প্রকার পদার্থেরই ধর্ম। তবে কঠিন পদার্থের স্থিতিস্থাপকতার মান বেশি। স্থিতিস্থাপকতা বেশি হওয়ার অর্থটা কি বোঝাচ্ছে? যে নিজের আকার আকৃতি সহজে পরিবর্তন হতে দেবে না, আর বাই চান্স যদি হয়েও যায় তাহলে সে আবার নিজেকে পূর্বের পুরোপুরি অবস্থায় ফিরিয়ে নিয়ে চলে আসতে পারবে। সেটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তো আশা করি বুঝতে পেরেছ। তাহলে যদি এখানে জিজ্ঞাসা করা হয় যে একটা রাবার ব্যান্ড আর একটা ওই যে পেনের মধ্যে যে স্প্রিংগুলো থাকে, রাবার ব্যান্ড আর স্প্রিংয়ের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? তাহলে অবভিয়াসলি আমরা বলবো যে স্প্রিংয়ের স্থিতিস্থাপকতা বেশি। তো কিভাবে স্যার? যদি স্প্রিং আর
মনে মনে ভাবো যে এটা একটা স্প্রিং রয়েছে এত বড়, আর অত বড়ই রাবার ব্যান্ড একটা রয়েছে, হ্যাঁ রাবার ব্যান্ড। তো দুটোতেই যদি আমি দুটোরই ইচ্ছা হয়েছে যে এখান থেকে দৈর্ঘ্য বৃদ্ধি করে এই কানে নিয়ে আসতে হবে, এটার ক্ষেত্রেও একেও পেঁচিয়ে 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 আমার এরকমের জায়গা আছে, অর্থাৎ সমান পরিমাণ বৃদ্ধি ঘটাতে চাইছে দুটোরই। তাহলে অবভিয়াসলি বেশি বল কোথায় লাগবে? স্প্রিংয়ে বেশি বল লাগবে, কারণ স্প্রিং তার নিজের আকৃতি সহজে পরিবর্তন হতে দিতে চাইছে না। ঠিক আছে, তাহলে রবার ব্যান্ড বা একটা রবার আর একটা স্প্রিং এর মধ্যে স্থিতিস্থাপকতা কার বেশি? তাহলে বলবো আমরা স্প্রিং এর স্থিতিস্থাপকতা বেশি। ঠিক তেমনি ভাবে তামা আর লোহার মধ্যে স্থিতিস্থাপকতা কার বেশি বলে মনে হচ্ছে? তোমরা নিজেদের মধ্যে একটু কনসাল্ট করবা যে যদি আমরা তামার একটা স্প্রিং নিই আর একটা লোহার বা ইস্পাতের স্প্রিং নিই, তাহলে সমান পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য কাতে বেশি বল প্রযুক্ত করতে হবে বলে মনে হচ্ছে? তোমরা কমেন্টসে এটা লিখে দেখাবে যে আমি বললাম যে লোহা আর তামার মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি। একটু ভাবনা চিন্তা করে এটা আসেন। তাহলে স্থিতিস্থাপকতা বুঝতে পেরেছি, এটি কোন পদার্থের ধর্ম? নেক্সট কোশ্চেন হয় যে স্থিতিস্থাপকতা কোন পদার্থের ধর্ম? তাহলে বলবো কঠিন, তরল, গ্যাসীয় সব পদার্থেরই এটা ধর্ম। কঠিনের স্থিতিস্থাপকতা তরলের চেয়ে বেশি, তরলের স্থিতিস্থাপকতা মাঝারি মানের, অর্থাৎ কঠিনের তুলনায় কম কিন্তু গ্যাসের তুলনায় বেশি, আর গ্যাসের স্থিতিস্থাপকতার মান খুবই কম, প্রায় নেই বললেই চলে অনেকটার ক্ষেত্রে। বুঝেছে? কারণ এই যে বায়ু রয়েছে সামান্য পরিমাণ ফু দিলেই এক জায়গা থেকে আর এক জায়গায় খুব সহজে চলে যায়, আয়তনে সংকুচিত হয়ে যায়। তাহলে কঠিন পদার্থের সবচেয়ে বেশি, তরলের মাঝারি প্রকৃতির, আর গ্যাসীয় পদার্থের সবচেয়ে লোয়ে। কিন্তু সবারই বলবো যে স্থিতিস্থাপকতা সব টাইপসের পদার্থেরই অবশ্যই থাকবে। বুঝেছেন? নেক্সট, এটা জানার পর এবার আমাদেরকে জানতে হবে যে প্রত্যানয়ক বল বা প্রত্যানয়নকারী বল বা ইংরেজিতে এটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। তাহলে একটু আগে ডিসকাশনে আমরা দেখলাম যে যদি কোনো বস্তুর উপর বল না প্রযুক্ত হয় তাহলে তার আকার আকৃতির পরিবর্তন ঘটবে না। বুঝেছে? তাহলে আমি একটা উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করি যে আমার কাছে এখানে একটা বই রয়েছে, বইটা নর্মালি এই অবস্থায় রয়েছে, আমি এর আকার আকৃতি, এখন দেখো যে আয়তাকার টাইপসের মনে হয় হচ্ছে, এর আকার আকৃতির এবার পরিবর্তন ঘটাতে চাইছি, অর্থাৎ এর উপরে আমি বল প্রযুক্ত করলাম, করেছি, এই আকার আকৃতির পরিবর্তন ঘটে গেল। ওকে, এরপরে যদি ধ্যান দিয়ে শুনবা, এবার আমি আমার দ্বারা প্রযুক্ত বলটা টেনে নিলাম, তারপরে দেখছি যে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসলো। ধ্যান দেন, আমি বাইরে থেকে কোনো বল দিইনি, অথচ দেখো তো এখন এই অবস্থায় ছিল, এই অবস্থা পরিবর্তিত হয়ে আমার কোনো বাহ্যিক কেউই কোনো এখানে বল প্রযুক্ত করেনি, অথচ নিজে আবার আগের অবস্থায় ফিরে চলে আসতে পারলো। এই আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তাহলে নিঃসন্দেহে বল দরকার, কারণ দেখো এই আকৃতি থেকে অটোমেটিক নাকি এই আকৃতিতে চলে আসছে, এটা করার জন্য কিসের অবশ্যই দরকার পড়বে? বলের দরকার। এই বলটার যোগান কে দিল? আমি তো দিয়েছিলাম না, আমি তো হাত টেনে নিয়েছিলাম। এই বলটার যোগান হচ্ছে বস্তুর ভিতরেই তৈরি হয়েছে, বস্তুর ভিতরে এটা একটা, আমি যেটা বল দিয়ে এটাকে বাঁকানোর চেষ্টা করেছিলাম সেটা ছিল ক্রিয়া, এই ক্রিয়ার ফলস্বরূপ ওর ভিতরে একটা প্রতিক্রিয়া বল তৈরি হয়েছিল, যে প্রতিক্রিয়া বলের জন্য আমি বল টেনে নিলে ওই প্রতিক্রিয়া বলের জন্য সে স্থিতিস্থাপকতা ধর্ম বজায় রাখার জন্য আবার নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিল। তাহলে ওই যে অভ্যন্তরে তৈরি হয় এই বলটাকে বলা হয় প্রত্যানয়ক বল বা প্রত্যানয়নকারী বল। তাহলে ডেফিনেশন বুঝতে পেরেছো আশা করি। কোনো বস্তুর ওপর বাহ্যিক বল, ডেফিনেশন বলছি শুনো, কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রযুক্ত করে বস্তুটির আকার আকৃতির পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হলে বস্তুর অভ্যন্তরে অর্থাৎ বস্তুর ভিতরে অভ্যন্তরে যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় বা সৃষ্টি হয়, যা বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, বস্তুর অভ্যন্তরে সৃষ্ট এই বলটা হচ্ছে প্রত্যানয়ক বল বা প্রত্যানয়নকারী বল, অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা।
বুঝে আসছে? তাহলে প্রত্যানয়নকারী বলের কাজ কি? যে বস্তুর যদি আকার আকৃতির পরিবর্তন ঘটে যায় তাহলে তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে যে বল, সেটা হচ্ছে প্রত্যানয়ন বল বা প্রত্যানয়নকারী বল। ঠিক আছে? তাহলে এর সিজিএস একক, ডাইন, এসআই একক, নিউটন ইত্যাদি হবে, যেহেতু এটা এক ধরনের বলই বটে। ব্যাস। এবার আমরা করব স্ট্রেস বা পীড়ন। ঠিক আছে? পীড়ন জানবো। পীড়নটা কি? কোন বস্তুর উপর, আমি সংজ্ঞা বলছি, তারপর আমরা এই রাশিমালা, একক মাত্রা ইত্যাদি নিয়ে আলোচনা করব। কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত করা হলে বস্তুর অভ্যন্তরে, একটু আগে আলোচনা করলাম, কি সৃষ্টি হয়? প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট এই প্রতিক্রিয়া বলকে বলা হয় পীড়ন। বুঝেছে? কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত হলে বস্তুর অভ্যন্তরে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট এই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বা প্রত্যানয়নকারী বলকে বলা হয় পীড়ন। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে প্রত্যানয়ন বল সৃষ্টি হয় তাকে বলা হয় পীড়ন। তাহলে পীড়নকে লিখতে পারি যে প্রত্যানয়ক বল বাই ক্ষেত্রফল। আশা করি পীড়নের ডেফিনেশন বুঝতে পেরেছো, তারপরে বই থেকে পড়ে নেবা। ওকে। তো বেশিরভাগ ক্ষেত্রে এর পরবর্তী আলোচনাগুলোতে আমরা বারবার এই প্রত্যানয়ক কথাটা লিখবো না, সরাসরি বল বাই ক্ষেত্রফল করব। ক্লিয়ার হয়েছে? তাহলে এর সিজিএস এককে যায়, পীড়নের সিজিএস একক। তো প্রত্যানয়ক বল অর্থাৎ বলের সিজিএস একক আমরা জানি ডাইন। এটা বাইটাকে পার ফর্মে লিখছি আমি। ক্ষেত্রফলের সিজিএস একক সেন্টিমিটার স্কয়ার। পীড়নের সিজিএস একক ডাইন পার সেমি স্কয়ার। এসআই এককে চলে আসি। প্রত্যানয়ক বল বা বলের এসআই একক নিউটন। ক্ষেত্রফলের এসআই একক মিটার স্কয়ার, তো নিউটন পার মিটার স্কয়ার, বা সংক্ষেপে এটাকে আমরা পাস্কাল বললেও ভুল হবে না। পিএ পাস্কালকে শর্টকাট ফর্মে লিখি। মাত্রাটা নির্ণয় করে ফেলি। তো বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা বসালে আমরা পীড়নের মাত্রা পাবো। বলের মাত্রা হচ্ছে mLt-2 ডিভাইডেড বাই ক্ষেত্রফল l স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা সিম্পলিফাই করলে এটা পেয়ে যাব ml-1 t-2। এখানে একটা খুব ভালো কোশ্চেন হয় যে এই এককগুলো দেখো তো, ডাইন পার সেমি স্কয়ার বা নিউটন পার মিটার স্কয়ার, এর সঙ্গে আমরা আগে পরিচিতি লাভ করেছি। এটা হচ্ছে চাপের একক। তাহলে চাপের একক, নেক্সট কোশ্চেন একটা লিখো যে চাপের একক ও মাত্রার মতো সেম মাত্রা বিশিষ্ট অপর একটি ভৌত রাশির নাম লেখো। কোশ্চেনটা কি বললাম? চাপের একক ও মাত্রার মতো সেম একক ও মাত্রা বিশিষ্ট একটি ভৌত রাশির নাম লেখো, পীড়ন। এর পরবর্তীতে আমরা এখানে ডিপে আরো গিয়ে অনেক কিছু জানবো। জানার পর দেখবো যে শুধুমাত্র চাপ আর পীড়নই একই নাই, আরো 2 থেকে 3টা রাশি পাবো। অর্থাৎ এখানে 5টা আমরা রাশির মান পাবো বা নাম পাবো যাদের একক আর মাত্রা সেম। তোমরা ক্লাস 9-এর প্রথমটাতে আমরা শুনেছিলাম যে দ্রুতি আর বেগের মাত্রা একক সেম, ত্বরণ আর মন্দনের একক ও মাত্রা সেম, এই সমস্ত গুলো শিখেছিলাম। কিন্তু এখানে আমরা 5 প্রকার রাশি পাবো বা 5টা রাশি পাবো যাদের একক আর মাত্রা কি হবে? সেম সেম। তার মধ্যে আপাতত দুটোর সঙ্গে পরিচিতি লাভ করলাম, কি একটা চাপ আর একটা পীড়ন। ঠিক আছে? আশা করি। আচ্ছা, নেক্সট চলে যাই আমরা বিকৃতি। ঠিক আছে? বিকৃতি মানে হচ্ছে যে চেঞ্জ হয়ে যাওয়া। তো কোনো বস্তুর আয়তনের পরিবর্তন হতে পারে, আয়তন চেঞ্জ হতে পারে, তোমার ক্ষেত্রফলের পরিবর্তন হতে পারে, দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে। এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো এক একটা মাত্রা বলতে পারি আমরা।
আয়তনের পরিবর্তন হলো, মানে একই সাথে দৈর্ঘ্যেরও পরিবর্তন হয়েছে, প্রস্থেরও পরিবর্তন, আয়তনেরও কি বলে উচ্চতার পরিবর্তন হওয়ার ফলে আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে বিকৃতির সংজ্ঞা শোনো। যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত করলে ওর প্রতি একক মাত্রায় মাত্রার যা পরিবর্তন, আগে লিখে নিই তারপর এটা বোঝাচ্ছি। কোন বস্তুতে বাহ্যিক বল প্রযুক্ত করলে এর বিভিন্ন অংশের বিকৃত ঘটে। বুঝছেন? বস্তুর প্রতি এটা বিকৃত না বলে যদি আমরা পরিবর্তন ঘটে বলি তবু ভালো হবে। করলে এর বিভিন্ন অংশের পরিবর্তন ঘটে। বস্তুর প্রতি একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। শুনে না, এখানে হয়তো সমস্যা হতে পারে। বলছি প্রতি একক মাত্রায় মাত্রার যে পরিবর্তন, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন, প্রতি একক আয়তনের যে পরিবর্তন, মানে বোঝা যাচ্ছে? মাত্রা মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো মাত্রা। প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন, বুঝতে পারছো যে প্রতি একক মাত্রাটা বোঝা যাচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের যে পরিবর্তন, প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন, এরকম টাইপসের জিনিস বোঝাচ্ছে। প্রতি একক আয়তন একটা মাত্রা বোঝাচ্ছে। প্রতি একক আয়তনে অর্থাৎ মাত্রার যা পরিবর্তন, অর্থাৎ আয়তনের যে পরিবর্তন, তাকে বলে হয় বিকৃতি। আশা করি বুঝতে পেরেছ। এবার বিকৃতির প্রকারভেদ করে নিই। বিকৃতি মেইনলি 3 প্রকার, ঠিক আছে? এক হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি, সিম্পলি ভাবে একই কথা, অনুদৈর্ঘ্য বিকৃতি বা সিম্পলি দৈর্ঘ্য বিকৃতি। সেকেন্ডটা হচ্ছে আয়তন বিকৃতি, আর থার্ডটা হচ্ছে কৃন্তন বিকৃতি। আমরা দৈর্ঘ্য বিকৃতির ডেফিনেশনটা যদি জানি তাহলে এখান থেকে মাত্রা আর এককগুলো বার করতে পারবো, আর এর ভিত্তিতে আয়তন বিকৃতির ডেফিনেশনও সহজভাবে বর্ণনা করতে পারবো। তাহলে বিকৃতি 3 প্রকার: অনুদৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি, সিম্পলি আয়তন বিকৃতি, আর কৃন্তন বিকৃতি। বুঝে দিচ্ছি আমি। এবার দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আলোচনা করি। দৈর্ঘ্য বিকৃতি রাশিমালাটা আগে বলে দিতে পারলে তোমরা সহজে বলতে পারবা যে দৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি সমান হয় দৈর্ঘ্যের পরিবর্তন এটাকে আমরা স্মল এল দ্বারা ডিনোট করব বা সূচিত করব, ডিভাইডেড বাই মূল দৈর্ঘ্য। একটা উদাহরণ দিচ্ছি অঙ্কের মতো করে, তাহলে বুঝতে পারবা। মূল দৈর্ঘ্য এটাকে ক্যাপিটাল এল দ্বারা সূচিত করব, বুঝেছেন? তাহলে দেখো তো, মূল দৈর্ঘ্যটা যদি একক হয় তাহলে কোনো বস্তুর একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। ক্লিয়ার? ঠিক তেমনই ভাবে
আয়তন বিকৃতি যদি হয় তাহলে দৈর্ঘ্যের জায়গাগুলোতে আয়তন লাগিয়ে দাও, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আয়তন বিকৃতি হয়ে যাবে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই মূল আয়তন, ঠিক আছে। তাহলে আয়তন বিকৃতি হয়ে যাবে বুঝেছেন। আর ক্লিনটন বিকৃতি আমাদের ডিটেলস বেসিস নেই, ওটা নিয়ে আমি বিশেষ আলোচনা করব না। ক্লিনটন বিকৃতি শোনো, কোন বস্তুর আকার আকৃতির আয়তনের পরিবর্তন না করে শুধুমাত্র যদি আকার আকৃতির পরিবর্তন হয় তাহলে সেটাকে বলবো ক্লিনটন বিকৃতি। কি বললাম? আয়তনের পরিবর্তন না হয়ে শুধুমাত্র আকার আকৃতির পরিবর্তন হলে তাকে ক্লিনটন বিকৃতি বলবো। যেমন এই বইটাকে যদি আমরা খুব স্পষ্ট ভালোভাবে যদি দেখি তাহলে নর্মালি এখন এইটুকু অংশটা আয়তকার শেপে রয়েছে, এর কিছু নির্দিষ্ট আয়তন রয়েছে। এখন যদি এর উপরে যদি এরকমভাবে বল প্রযুক্ত করা হলো যেটা পরিবর্তিত হয়ে এরকমের হয়ে গেল, তাহলে দেখতে পাচ্ছ এই ফ্রন্ট অংশটা এখন আর আয়তকার টাইপসের থাকলো না, অনেকটা সামান্তরিকের মতো হয়ে গিয়েছে। তাহলে দেখতে পেলাম এর আয়তনের পরিবর্তন না ঘটে শুধুমাত্র আকার বা আকৃতির পরিবর্তন যদি ঘটে তাহলে সেটাকে বলবো আমরা ক্লিনটন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি দিয়ে এবার একটা ম্যাথ প্রবলেম করা যায়। বলা হলো যে একটি বস্তুর একটি 5 মিটার দৈর্ঘ্যের বস্তুর উপর বল প্রযুক্ত একটি 5 মিটার দৈর্ঘ্যের বস্তুর উপর বল প্রযুক্ত হওয়ার ফলে এর 25 সেন্টিমিটার, দেখা যাক 25 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেল। বিকৃতির মান নির্ণয় করো। বিকৃতির আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এখানে জিনিসটা যদি করি বলছে মূল দৈর্ঘ্য কত আছে, তাহলে ক্যাপিটাল এর যেটা মূল দৈর্ঘ্য বাংলাতে তোমরা একটু লিখে নিবা। মূল দৈর্ঘ্য ইকুয়ালস n ইকুয়ালস টু 5 মিটার। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি মিটার এককে আর এটা সেন্টিমিটার, তাহলে চলবে না, হয় ওটা সেন্টিমিটারকে মিটারে ট্রান্সফার করি আর নলে এই মিটারকে সেন্টিমিটার করি। দেখা যাক 5 মিটার সমান 500 সেন্টিমিটার। আর স্মল এর দৈর্ঘ্যের পরিবর্তন বা বৃদ্ধি কতটা পেয়েছে সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে বিকৃতির মান হয়ে যাবে, মুছে দিলাম কোশ্চেনটা, তাহলে বিকৃতি সমান হয়ে যাবে স্মল এল বাই ক্যাপিটাল এল। দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে 25 ডিভাইডেড বাই 500, 25 2 50 20, ঠিক আছে? তাহলে 1/20। এখন এর কোনো একক বা মাত্রা কিছু হবে না, কিভাবে বলবো সেটা? দৈর্ঘ্যের পরিবর্তন, তো যেটা পরিবর্তন হবে সেটা তো কোনো না কোনো এককে থাকবে, অর্থাৎ সেন্টিমিটার বা মিটার যাই হোক না কেন। আর মূল দৈর্ঘ্য সেন্টিমিটার বা মিটার থাকবে, তাহলে সেম একক সেন্টিমিটার বা সেন্টিমিটার ক্যান্সেল করে দেওয়া বা মিটার মিটার আপ ডাউন ক্যান্সেল করে দেওয়ার জন্য দৈর্ঘ্য বিকৃতি। এমনকি কোনো বিকৃতিরই কোনো একক হয় না, আয়তন বিকৃতিরও একক হয় না, দৈর্ঘ্য বিকৃতিরও কোনো একক হয় না। মাথায় থাকে, একক না থাকলে এর মাত্রাও থাকবে না, অর্থাৎ মাত্রা নেই। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কাকে বলে ডেফিনেশন দিলাম, একটা ম্যাথ শিখিয়ে দিলাম যে কীভাবে হতে পারে। ঠিক এই প্রসেসে আয়তন বিকৃতির ম্যাথও করা হবে। আমি কিছুটা কোয়েশ্চেন পাঠিয়ে দেবো গ্রুপে। দৈর্ঘ্য বিকৃতির একক কি?
এর কোনো একক হয় না। এর মাত্রা কি? এর কোনো মাত্রা হয় না, অর্থাৎ এটি মাত্রাহীন এককহীন ভৌত রাশি। তাহলে আশা করি এইটুকু অংশগুলো যা আলোচনা করলাম আজকে বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা মুখের সূত্র, স্থিতিস্থাপকতার ব্যবহার ইত্যাদিগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই ইতি করব।